গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমার চ্যানেল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। ঘুম থেকে উঠেই যে দেখো ঘরদোর সব গোছগাছ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, আর উনি বসে এখানে মোবাইল ঘাটাঘাটি করছে। এবার চলে যাবো হলো রান্নাঘরে, কারণ ঘুম থেকে উঠে প্রথম ঘরদোর গুছিয়ে নিতে পারলে তারপর হলো রান্নাবান্নার পালা, কারণ ওবার খেয়ে বেরোবে, তাড়াতাড়ি করে রান্না করতে হবে। ভাতের হাঁড়ি মেজে জল টল এনে রেখেছি, আর রান্না করবো হলো বাঁশকুড়ুল, আর সঙ্গে দেবো হলো কাঁকরোলের জন্য বের করে নিলাম ফ্রিজ থেকে। আর নিয়েছি হলো আদা, ঠিক আছে, কারণ গোদকের মধ্যে একটু আদাও দিতে লাগে। আর এছাড়া কাঁচা লঙ্কা দেবো, আলু দেবো, শীতল শুটকি দেবো, বাস নুন দিয়ে সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। ও আর লাগবে হলো রসুন। আর এই যে বাঁশকুড়ুল কাটতে বসে গেছি, আর বাঁশকুড়ুলগুলো না একটু একটু পচে উঠেছে, দুদিন আগে আনা হয়েছে তো। আর বাঁশকুড়ুল এমন একটা জিনিস যে ঘরে বেশি দিন রাখাই যায় না, কারণ যেদিনকে আনবো তারপর দিনই রান্না করে নিতে হয়, না হলে পচে উঠে। এই জন্য একটু একটু পচে গেছে, তখন ঝটপট করে আগে এগুলি কেটে নিই, কেটে তারপর সেদ্ধ বসিয়ে দিলেই হয়ে যাবে। কাটতে আবার একটু সময় লাগে, এই যে দেখুন খুলে খুলে কাটতে হয়। শক্ত জায়গাগুলি ফেলে শুধু নরম জায়গাগুলি নেব। কাটা হয়ে গেছে, এবার বসিয়ে দিচ্ছি সেদ্ধ। কেটে কুটে নিতে পারলে না রান্নাটা খুব ইজি, জাস্ট সেদ্ধ করে নিলেই হয়ে যায়। নুন দিয়ে সেদ্ধ করো, আর সেদ্ধ হয়ে গেলে কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে নিলেই হলো। আর যাদের ভালো লাগে একটু কাঁচা সর্ষের তেল দিতে পারে, কিন্তু মিঠুনে কাঁচা সর্ষের তেলের গন্ধ ভালো লাগে না, যার জন্য আমি ওইটা এখন বাদ দিয়ে দিয়েছি। আগে না হয় কাঁচা সর্ষের তেল দিয়ে মাখতাম, কিন্তু ও নাকে নাকি খুব গন্ধ লাগে তেলের। শুধু জাস্ট পেঁয়াজ দিয়ে মাখবো, আর তবেই হয়ে গেল। যে আদাটা দিয়ে দিচ্ছি গ্রেট করে, এবার নুন দিয়ে ঢেকে দেবো। আর দিয়ে দিলাম হলো কাঁচা লঙ্কা। এবার শীতলটাও দিয়ে দিলাম। এই যে দেখুন সেদ্ধ প্রায় হয়ে গেছে। এবার একটু হাতা দিয়ে ভালো করে ভেঙে চুড়ে দিতে হবে। আর ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, দুধ, 2-3টে বিস্কিট আর হাতে একটা কেক। সকালবেলা ব্রেকফাস্ট বানানোর সময় থাকে না, তো এটাই হলো ইজি ব্রেকফাস্ট অ্যান্ড হেলদি ব্রেকফাস্ট। তাও আমি দুধটা সকালবেলা বিশেষ খেতে চাই না, সকালবেলা খেলে আমার গ্যাস হয়ে যায়, কিন্তু কোনো অপশন নেই, দুধটাই খেতে হবে। এই যে দেখুন গোদক হয়ে গেছে, এটা রাত্রিবেলার জন্য আলাদা করে রাখলাম। আর এটাকে পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি। মিঠুন শুধুমাত্র গোদক দিয়ে খেয়ে চলে গেছে, ওর আজকে খুব তাড়াহুড়ো। আর রান্না করবো হলো চিকেন, যেটা গতকালকে আনা হয়েছে। এর মধ্যে রসুনের কুয়ো, পেঁয়াজ, আলু সমস্ত কিছু দিয়ে দিয়েছি, আর যা যা মশলা লাগবে। আর এই যে দেখুন এই পেঁয়াজটা সোমবারে দেবো, আর যা যা মশলা লাগবে সব নিয়ে নিয়েছি। পেস্ট করব, মাখবো, আর ঝটপট বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হলেই চিকেনটা ঢেলে দেবো ঝপাস করে। এবার নেড়ে চেড়ে ঢেকে দেবো, একদম লো ফ্লেম করে আস্তে আস্তে কষানো হয়ে যাবে। আর আমি তো বিশেষ ঝোল রান্না করি না এখন, আগে ঝোল খেতাম, কিন্তু মিঠুনের ঝোল পছন্দ না, তার জন্য এখন ঝোল খাওয়া ছেড়ে দিয়েছি। এখন শুধু কষা কষা মাংস। এই যে দেখুন আমার চিকেন কষানো হয়ে গেছে। এবার সামান্য একটু জল দিয়ে জলটাকে শুকিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর মশলার সঙ্গে একেবারে এলাচ দারচিনি পেস্ট করে দিয়ে দিয়েছি, তার জন্য আর আলাদা করে গরম মশলা দেব না। ভাত বেড়ে নিলাম, এর মধ্যে নিয়ে নিয়েছি হলো বাঁশকুড়ুলের গোদক আর চিকেন। এবার খেয়ে নেব। হ্যাঁ, শুভ সন্ধ্যা। এখন বাজে হলো 7:30, আর এই যে দেখুন রেডি হয়ে গেছি। আমার ইনিও রেডি, যাবো হলো ডক্টরের কাছে, ঠিক আছে। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে, 8টায় টাইম দিয়েছে, এখন 7:30 বাজে। তো রেডি হয়ে গেছি, কারণ যেই সোনোগ্রাফি, তারপর যে বিভিন্ন টেস্টগুলি করা হয়েছে, তারপর তো ডাক্তার দেখানো হয়নি, কারণ উনি 1 মাস পর যেতে বলেছেন। তো টেস্ট করানোর পর রিপোর্ট দেখানো হয়নি, ডাক্তার কি বললো না বললো আর আপনাদেরকেও জানাতে পারিনি। তো এখন যাব ডক্টরের কাছে, সব রিপোর্ট দেখাবো, তারপর ডক্টর কি বললো না বললো আপনাদেরকে বলবো। হ্যাঁ,
রেডি হয়ে গেছি, চলুন বেরোই। হ্যাঁ, গুড মর্নিং। আজকে হলো নেক্সট ডে বলতে যেদিনকে ভিডিওটা শুরু করেছি সেদিন না, তারপর দিন। আজকে হলো রবিবার, সেই সঙ্গে আজকে হলো রথযাত্রা। তো আপনাদের সকলকে জানাই রথযাত্রার শুভেচ্ছা। যদিও রথযাত্রার শুভেচ্ছা জানানোর মতন আমার মানসিক অবস্থা নেই। সেদিনকে তো আপনাদেরকে বলেছিলাম যে ডক্টরের কাছে যাচ্ছি রিপোর্টগুলো নিয়ে। তো সোনোগ্রাফি রিপোর্টটা যেটা এসেছিল সেটা তো উনি বলিয়ে দিয়েছেন যে ঠিক আছে। আর সোনোগ্রাফি রিপোর্টটা আমি দেখে বুঝতেও পেরেছি যে কি লেখা আছে না লেখা আছে। এছাড়াও বিভিন্ন টেস্ট দিয়েছেন, তার মধ্যে একটা টেস্ট ব্লাড টেস্ট দিয়েছেন যেটা হলো কোয়াড্রুপল মার্কার টেস্ট। তো সেটার রিপোর্টটা দেখে আমি ঠিকঠাকভাবে বুঝতে পারিনি, কারণ এর আগে আমার মেয়ের সময়টা আমি আমার করানোর প্রয়োজন পড়েনি, করাইনি তার জন্য। তো রিপোর্টগুলি দেখানোর পর ডক্টর যা বলল তাতে আমার পায়ের তলার মাটি সরে যাওয়ার মতন অবস্থা। জানি না ভগবান কি চায়। আমাদের এই বাচ্চাটা না আমি কনসিভ করতে পারবো, কনসিভ করব, সেটাও আমার আশা ছিল না। যাই হোক, কনসিভ করে নিলাম, সব কিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু এই টেস্টের রিপোর্টটা জানার পর বাড়ি এসে যে আমি আপনাদেরকে ডক্টর কি বলেছে সেটা বলবো সেরকম মনের অবস্থা আমার ছিল না, জানেন। গতকালকে রান্নাবান্নাও করিনি, ওই সেদ্ধ ভাত করেছি, সারাদিন শুয়ে বসেই কাটিয়ে দিয়েছি। ক্যামেরা খুলে যে আপনাদেরকে বলবো যে ডক্টর কি বলেছে সেটা বলার মতন সাহস বা মনের অবস্থা কোনোটাই আমার ছিল না। যাই হোক, যেহেতু আমি আমার দুঃখ কষ্ট আনন্দ সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি, এই কথাটা তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে হয়। একটি গুরুত্বপূর্ণ কথা, ওই টেস্টটাতে 3টা ভাগ থাকে ওই রিপোর্টের। 2টো ভাগ নেগেটিভ এসেছে, আর একটা ভাগ মেইন ইম্পর্টেন্ট যেটা ওইটা ডাউন সিনড্রোম পজিটিভ এসেছে। আর ডাউন সিনড্রোমের মানে হলো বাচ্চার মানসিক বিকাশ ঠিকঠাকভাবে হচ্ছে না। ফিজিক্যালি ঠিক আছে, কিন্তু মেন্টালি যতটুকু ডেভেলপমেন্টের দরকার ছিল হয়তো বা ততটুকু হয়নি। এই কথাটা শোনার পর বিশ্বাস করুন আমি যথাসম্ভব চেষ্টা করি চোখের জল না ফেলার, বা ওই কথাটা শোনার পর মিঠুনের সামনে আমি একবারও চোখের জল ফেলিনি। যথাসম্ভব নিজের মনের ভাবটাকে আমি অবস্থাটাকে কন্ট্রোল করে রেখেছি। কিন্তু বিশ্বাস করুন আমি ভেতর থেকে খুবই ভেঙে পড়েছি।
কারণ অলরেডি আমার 6 মান্থ চলছে। আমি প্রতিনিয়ত আমার বেবিকে ফিল করতে পারছি, ওর নড়াচড়া, মুভমেন্ট। ডক্টর বলেছে যে এখনই এত টেনশন করার কোনো কারণ নেই। আরও একটা টেস্ট দিয়েছে, NIPT, ডাবল মার্কার টেস্ট। তো ওইটার রেজাল্ট দেখার পর উনি শিওর হয়ে কোনো কিছু বলতে পারবেন। বলেছে যে আমার মানে উনি এক্সাম্পল দিয়ে বোঝাতে চেয়েছেন যে যদি কারোর শরীরে সুগার লেভেল বেড়ে যায় তার মানে তো এই নিয়ে যে ওর ডায়াবেটিস হয়ে গেছে। ঠিক আছে, ঠিকঠাকভাবে পরীক্ষা নিরীক্ষা হোক সব কিছু, তারপর বলা যাবে। আর এখন যে টেস্টটা দিয়েছে শুধু যে একরকমের টেনশন সেটা নয়, কিন্তু এখনই যে টেস্টটা দিয়েছে ওটা করাতে 10,000 টাকা লাগবে, শুধু একটা ব্লাড টেস্ট করাতেই। ব্লাড টেস্ট প্লাস সোনোগ্রাফি বোধহয় করানো হবে, ঠিক বলতে পারি না। মিঠুন গেছে প্যাথোলজিতে, এখন কথা বলে আসবে কখন যাব, কখন কী করব। ওইটা একটা বিশাল ব্যাপার। সেদিনকে একবার 9,000 টাকা টেস্ট করিয়েছি, এখন আবার 10,000 টাকা। ওইটাও আমাদের জন্য খুব সাংঘাতিক ব্যাপার। কোথা থেকে কী অ্যারেঞ্জ করবো সেটাও জানি না। আমার বেবির জন্য একটু প্রার্থনা করবেন। আপনারা সবাই একটু প্রার্থনা করবেন যাতে যে টেস্ট আমি করাতে যাচ্ছি ওটার রেজাল্ট ভালো আসে, নেগেটিভ আসে, যাতে আমি আমার সন্তানটাকে পৃথিবীর আলো দেখাতে পারি। কারণ এই জায়গায় দাঁড়িয়ে এখন আমি আমার সন্তানকে কোনোভাবে অ্যাভয়েড করতে চাই না। যে সব কিছু ভগবানের হাতে, উনি যেটা ঠিক ওটাই করবেন, যেটা ঠিক মনে করবেন। ভগবানের উপর তো আমাদের হাত নেই। তাও আপনারা আমার জন্য প্রার্থনা করবেন যাতে আমার সন্তান সুস্থ থাকে, ওকে যাতে আমি সুস্থভাবে জন্ম দিতে পারি। এখন একমাত্র আপনাদের প্রার্থনা আর ভগবানই পারে সব কিছু ঠিক করতে, আমাদের হাতে তো কিছুই নেই। গেছে, আসলে জানতে পারবো কখন যাবো টেস্ট করানোর জন্য। আর রিপোর্ট আসতে আসতে বোধহয় 10-15 দিন লেগে যায়। আপনাদের কাছে এটুকুই বলার ছিল, প্লিজ সবাই প্রে করবেন। আর কন্টিনিউ করতে পারছি না।